5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো 2 একজন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে। এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল সেই চেতনায় তারা নেই। তো সেই জায়গাটায় আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই। আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই আওয়ামী লীগের অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন? আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাকএন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন। সাংবাদিক ইলিয়াস হুসাইন, যিনি একজন বিপ্লবী, সাহসী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হচ্ছেন ইলিয়াস হুসাইন। এবার তিনি একটা সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বক্তব্য দিতে কেঁদে দিয়েছিলেন তার উপর কিরকম নির্যাতন করা হয়েছে এবং তিনি কেন দেশে যেতে পারতেছেন না। দর্শক, তার কথাগুলো শুনে বুঝতে পারবেন এই বিপ্লবীরা দেশের জন্য এত কাজ করার পরেও তারা এখন দেশে কেন যাইতে পারতেছেন না। পাশাপাশি আলোচনা করেছেন সাংবাদিক কনক সরোয়ার এবং গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনবো ব্যারিস্টার পদের। আলোচনা শুনলে বুঝতে পারবো যে এই সরকার দেশ চালাইতে যে আসলে ব্যর্থ হয়েছে। যাই হোক, এখন কিছু যেহেতু বলতে হবে, যেটা আমি এখানে যারা আছেন, গিয়াস ভাই সহ আমার আগে যারা কথা বলেছেন, কনক ভাই, ওনারা সবাই বলে দিয়েছেন। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে এই 5 তারিখের ঠিক একদিন দুদিন আগে থেকে শুরু করে 5 তারিখের পরে আজ পর্যন্ত বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে যারা কিনা আওয়ামী লীগ করতো। আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী, পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্নভাবে যারা আওয়ামী লীগ করেছিল তারা এসে, এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড বিভিন্ন জায়গায় তারা ট্রানজিটে আছে, তারা আসার জন্য অপেক্ষা করছে। এইখানে আজকে আমার মনে হয় 2-3 আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের। সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়াস ভাই আমার মনে হয় একটা কাজ করা উচিত, সবার একটা সিগনেচার রাখা উচিত, যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ, হোমল্যান্ড সিকিউরিটি, এই সমস্ত লোকগুলো যেন এখানে আসতে না পারে। আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি, খুব রাগান্বিত থাকি। না, দরকার তো আছে, দরকার সবারই বলা উচিত ছিল, কিন্তু বিষয়টা কি, কনক ভাই খুব ঠান্ডা মাথা হয়, আমি অত ঠান্ডা থাকতে পারি না। আমার সামনে যখন কিনা এই একটা গ্যাঞ্জাম, যে বড় গ্যাঞ্জাম, সেখানে কনক ভাইও ছিল, কনক ভাই একেবারে সব কিছু দেখেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। আমার মা প্রচন্ড অসুস্থ, সেদিন গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু, আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ, ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। তো মার কথা যতবার বলতে চাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট করে সেটা ঠেকায় রাখে। আজকে 2 মাস আমি ইলিয়াস এখানে থাকার মানুষ না, আমি দেশে চলে যেতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই, আমার বাসার 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না, আমার মনে হবে যেন মা হয়তো ওখানে আছে। এ কথা মানে যার সাথে বলতে চাই আমি ইমোশনাল হয়ে যায়, এটা ঠিক রাখতে পারি না নিজেকে। যাই হোক, তো সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো। গালাগালি করার পরে আমি অত্যন্ত ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কি ছিল এটা হয়তো কেউই জানে না। সেখানে আমি যখন তাদেরকে প্রতিউত্তর করলাম, তারা 30 জন 40 জন চলে এসে আমাদেরকে মারার জন্য। আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই গত, বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে সেটা তারা সেখানে যায়, এই গিয়াস ভাইয়ের সামনেও দেখেছি, তার মতো একজন সম্মানিত মানুষ, তারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, এটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া চায়, ওরা চেষ্টা করেছে, যদি এরপরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর করা হয়েছে, ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়ি ঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে করবো।
অতএব তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না। এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করে এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে। এখন অনেকে মানে কি বলে আপনার মানে কি বলবো যে কিছুই মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম। এটা চাইলেই করা যেত, এত ইজি ছিল না। কনক সারোয়ারের বোন আটক হয়েছে, কনক সারোয়ার জানে কেমন লাগে। আমার বাসায় যখন পুলিশ যেত তখন আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপি নেতারা আছেন তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে তখন তারা জানে তাদের কেমন লাগতো। এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। সো আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো 2 একজন বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই। তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। তাছাড়া এই বিপ্লব যেখান থেকে শুরু হয়েছিল সেই বিপ্লব এখনো শেষ হয়নি। এই বিপ্লব কন্টিনিউ করতে হবে, যেভাবে প্রয়োজন, যা দরকার বাংলাদেশের মানুষকে আরো অনেক আগে যেতে হবে। যাক, আমি সময় নষ্ট করলাম না, সবাই ভালো থাকুন, সবার কাছে দোয়া চাই। আমার মার জন্য সবাই দোয়া থেকে তাকে কথা বলতে পারি, এত লোকের সামনে একটু সমস্যা মনে হয় আমার কাছে। তো আমার কথা বেশি না, জাস্ট একটা পয়েন্ট আমি বলতে চাই। এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল, সেই চেতনায় তারা নেই। তো সেই জায়গাটায় আমাদের আসলে রিল্যাক্স হওয়ার মতো সময় বোধহয় আসে নাই। আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং আমি যদি আমেরিকায় না থাকতাম, আমি বুঝতে পারতাম না যে 1,000 মাইল পরেও দেশ প্রেম বলে যে বিষয়টা আর কি, যে মানুষ, বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, 8-10,000 মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ, কি চেতনা, কি প্রতিবাদ। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যেটা দেখছি যে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই পরিবারগুলোর পাশে সরকারকে ওইভাবে দেখা যাচ্ছে না। তারা অনেকে রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন, 3 মাস অন্তর সাহায্য দেওয়া হবে। তো যারা মারা গেছেন তারা বীর, তাদের জন্য এই 1500 পরিবার বা পঙ্গু হয়ে যাওয়া 500 পরিবার, অন্ধ হয়ে যাওয়া 400 পরিবার, এদেরকে পার্মানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে। তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায় নাই। আমার মনে হয় এই যে বিষয়টা আমরা যারা আন্দোলনে আছে মাথায় রাখা দরকার। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমি প্রবাসীও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক, সম্পাদক, বহু বড় বড় লোক যারা 4 আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে, 5 তারিখ থেকে তাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, 5 তারিখ থেকে তারা বিপ্লবী হয়ে গেছে। তো গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, সে যত শিক্ষিতই হোক, সে যত টাকাওয়ালার টাকার মালিকই হোক, তাকে বয়কট করা এবং এই গণহত্যাকে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা, তাকে অ্যাভয়েড করা। প্রবাসী যারা আছেন, এই শক্তিটাকে আমি দেখেছি প্রথম থেকেই। তারা অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকটা জায়গায়। তাদের যে অদম্য স্পৃহা আমি দেখেছি। আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারাটা। এই আওয়ামী লীগের এই অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন? আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। এতগুলা ছেলে রাস্তায় প্রাণ দিয়েছে, এতগুলা ছেলে এত বছর ধরে নির্যাতন করেছে। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আপনাদের অবদানকে আমরা স্বীকার করি। দীর্ঘ 16 বছর আপনারা নিজেরাও নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন। আপনারা বাসার মধ্যে ভাতটাও ঠিকভাবে খাইতে পারেন নাই। এই বাড়ি ওই বাড়ি থাকতে হয়েছে মামলার ভয়ে। ভালো একটা পোশাক পরতে পারেন নাই। হাজিরা দিতে হয়েছে সপ্তাহে 5 দিনই হচ্ছে আপনাদের হাজিরা দিতে হয়েছে। 55টা 60টা 70টা মামলায় আপনাদের হাজিরা দিতে হয়েছে। কিন্তু আমার অত্যন্ত দুঃখজনক, এই আওয়ামী লীগের এই অত্যাচার আপনারা কিভাবে এত সহজে ভুলে গেলেন? মনে রাখবেন, আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে। সুতরাং আপনারা যারা মনে করছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এবং পুনর্বাসিত আওয়ামী লীগ আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, আপনারা সেটা ভুল ভাবছেন। মনে রাখবেন, গর্দান এবং তলোয়ার দুইটা কখনোই একসাথে থাকতে পারে না, আর এক খাপে কখনো 2 তলোয়ার থাকতে পারে না। এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে,
না হয় আমরা থাকবো। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকবো। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। যারা ভোটের জন্য, ভোটের রাজনীতির জন্য, যে আওয়ামী লীগ আসলে আমার সাথে ভোটগুলা চলে আসবে, যারা ভোটের জন্য, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য যারা এখন তৎপরতা দেখাচ্ছেন, এটা জাতীয় স্বার্থের জন্য। আপনারা জাতীয় স্বার্থের সাথে আপনারা বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং আওয়ামী লীগ যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে, সেটির বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন। আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি বিচারের জন্য আওয়াজ তুলেন, আমরা আপনাদের জন্য প্রয়োজনে আবার রাস্তার মধ্যে আমরা নামবো। এই ফেসিবাদ যারা কায়েম করেছে, এই জুলুম যারা কায়েম করেছে, এই জালিমের পক্ষে যদি আপনারা দাঁড়ান, তাহলে সেটা হবে মজলুমের পক্ষে, সেটা হচ্ছে মজলুমের বিপক্ষে আপনাদের অবস্থান। আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং আমরা আমাদের বুকের শেষ, আমাদের দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এই ফেসিবাদ পুনর্বাসনকে আমরা ঠেকাবো। সর্বশেষ আমরা যেমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবার অংশগ্রহণ থাকবে, ইতিবাচক একটা বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা একসাথে কাজ করে যাব, যেখানে কোনো বিভাজন থাকবে না, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব এবং আমরা যেই আসুক না কেন, যেই কাজ করুক না কেন, আমাদের দেবিদ্বারে ইতিবাচক কাজের প্রতিযোগিতা হোক। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না। তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ছড়ান নাই, স্লোগান দেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে, কোন কেরামতি, কোন মোজেজার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন। এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে ৭১ একটা ফেনোমেনাল মাইলস্টোন টু আন্ডারস্ট্যান্ড দ্য মিসডেডস দ্য হিস্টরি হ্যাড গিভেন আপন আস। যে ৭১ নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার, গল্প, নাটক, এগুলো এখন ২৪ নিয়ে হওয়া শুরু হয়েছে। এবং যত সময় বাড়বে, সরওয়ার তুষার কারেক্টলি বলেছে, ডাউন দ্য লাইন ইন 5 years টাইম, ইন 10 years টাইম, তখন এগুলো শুধু নাম্বারস হবে, নাম্বারস। এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাক এন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার করতে যাচ্ছে না, তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতাকর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব। ওর লাশ শুধু সংখ্যা, ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, আমার আপনার মতো। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে স্টেট স্পন্সর্ড কিলিং এর অংশীদার হয়ে যাবো আমরা, সেরকম একটা লাশ। তো জুলাইকে, আগস্টকে যদি আমরা রিয়েলি ইন্টারেস্ট পসিবল সেন্স যদি রিকল করতে চাই ফর পস্টারিটি, তাহলে আমার ৭১-এর ফেইলিওর গুলোকে বারবার নোটে নিতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। তার ভিতর একটা হচ্ছে যেটা এখনো করার সুযোগ আছে, কারণ এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এখনো অনেক ফ্যামিলি ভিকটিম যারা এখনো বেঁচে আছেন। আপনি এইটা আমি ফিল করেছি, মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এনগেজ করেন, ৩ মাস ৬ মাসের একটা কাজ। ৭১-এর যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন, কয়জন বোন নির্যাতিত হয়েছেন, কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন, বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে, বাঙালি গণহত্যা হয়েছে, সবকিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। ৩ থেকে ৬ মাসের একটা ছোট্ট কাজ। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন, তালিকা করবে, প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে, ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট করে আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন। প্রত্যেক উপজেলায় উপজেলায় আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই। তো ৭১-এই যে কাজটা আমি করি নাই, তাহলে ২৪ নিয়ে কি একই কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে, ছেলেপেলের কাছে দিয়েছে, বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে, তোমরা একটা তালিকা করো, ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে। এটা তো রাষ্ট্রীয় জিনিস না। তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তারা তো এই গণ অভ্যুত্থানকে উল করছেন না। তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন, বাক্য ব্যবহার করছেন, শহীদের লাশের গল্প বলছেন, কিন্তু বিচারের আলাপ এখানে নাই। আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি ৪-৫টা গণহত্যা হয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো। প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা ২০০৯ ফেব্রুয়ারিতে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, কালেকটিভলি এটার অ্যাগেন্স্টে ছিল, ডেড অ্যাগেন্স্টে ছিল। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। কারণ তারা এটা বিচার করতে চায়নি, তারা এই কমিশন করতে চায়নি। এখন
খুব বিলেটেডলি এবং রিডান্ডেন্টলি একটা কমিশন করেছে। আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি ফর্মে কাজ করে। দ্বিতীয়ত, গণহত্যা যেটা হয়েছে 2013 সালের হেফাজতের গণহত্যা শাপলা চত্বরে, এখনো কোনো তদন্ত কমিটি হয়নি। শত শত আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, খতিব, ছাত্রদেরকে কিভাবে নৃশংসতম গণহত্যা চালিয়েছে। রাত 1:30 2টার সময় বিদ্যুৎ বন্ধ করে, ইন্টারনেট বন্ধ করে, টেলিভিশন শাটডাউন করে দিয়ে 2 লক্ষের উপরে বুলেট মেরেছে সেদিন। বাংলাদেশের প্রত্যেকটা ফোর্স, পুলিশ, র্যাব, এজেন্সিস যারা ছিল, সশস্ত্র বাহিনী, সবাই মিলে এই গণহত্যা অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত আমরা কোনো তদন্ত কমিশন দেখতে পাচ্ছি না। তৃতীয় গণহত্যা হয়েছে বাংলাদেশে মোটা দাগে অপোজিশনের উপরে, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, হেফাজত, যারাই ডিসেন্টিং অপিনিয়ন ক্যারি করেছেন গত 16 বছর, তাদের প্রত্যেকের উপরে যে পরিমাণ নির্যাতন, নৃশংসতম নির্যাতন হয়েছে, সেই গণহত্যার এখন পর্যন্ত বড় মোটা দাগে কোনো কমিশন হয়নি। একটা গুম কমিশন করেছে, খুবই ডিসফাংশনাল একটা কমিশন। তারা বাংলাদেশ রাষ্ট্র বোঝেন না, গোপনে গোপনে কাজ করছে, গোপনে গোপনে এখানে যায় সেখানে যায়, রিপোর্ট দিচ্ছে। খুবই একটা আনপ্রোডাক্টিভ কাজ হয়েছে। তাদের কোন কারো আমি আন্তরিকতা নিয়ে প্রস্তুত হচ্ছি না, কিন্তু কাজের প্রফেশনালিজম ওয়াজ ভেরি হাইলি ইনকম্পিটেন্ট। ফোর্থ গণহত্যা হয়েছে ইসলামী জঙ্গিবাদের নামে শত শত যুবককে ওয়ারেন্ট টেরর ডিসকোর্সের সময় নাই করে দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এবং দেখেন, আমার দেশ ফেনোমেনাল ইনভেস্টিগেশন করছে। মিরপুরের জাহাজ বিল্ডিং এ যে 13 জনকে নিয়ে হত্যা করলো, তারপরে হলি আর্টিজানে যাদেরকে হত্যা করছে, ওখানে মারা গেছে, তার ভিতরে 4-5 জনের কথা আসছে। এদেরকে আগেই গুম করা হয়েছিল, আগেই গুম করে ডিবি অফিসে ছিল তারা। বহু ঘটনা এরকম আমরা ইন্টারনালি জানতাম, এই ধরনের ঘটনা তারা ঘটেছে। পার্সোনালি আমাদের কাছে এসছে যারা এই জঙ্গিবাদের তকমা নিয়ে গ্রেফতার হয়েছেন, গুম ছিলেন, এবং ডজন ডজন ছেলেদের সাথে আমরা বসে কথা বলেছি কিভাবে ডিমোনাইজ করেছে তার ধর্ম, তার প্র্যাকটিস, তার আচার আচরণ, তার পোশাক, তার দাড়ি, টুপি। এই দেশের শত শত বছরের লড়াইয়ের সাথে এই ইসলামিক পোশাক, ইসলামিক আইডিয়াস, দাড়ি, টুপি জড়িত আছে। ইফ ইউ আর নট এ প্র্যাকটিসিং মুসলিম ইজ ফাইন, অ্যাবসলিউটলি, দ্যাটস ইওর ফ্রিডম। কিন্তু যে করে, দ্যাটস হিজ বিজনেস। কারণ রাইট তো নাই তাকে ডিমোনাইজ করা, বাংলাদেশের মেজরিটি মানুষের ধর্ম বিশ্বাসকে নিয়ে খেলাধুলা করা, এটা করেছে। ফিফথ মোটা দাগে বড় গণহত্যা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার জুলাই এবং আগস্টের গণহত্যা। তাহলে দেখেন, এই রাষ্ট্র কোন গণহত্যার বিচার করবার ব্যাপারে তার খুব সিরিয়াস মুড নাই। প্রি জুলাইতেও ছিল না, পোস্ট জুলাই আগস্টেও আমরা দেখতে পাচ্ছি না। এবং আমি প্রথম দিন থেকে প্রত্যেকটা গণতদন্ত কমিশনের ফরম্যাট বলেছি যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে, সেনেট হিয়ারিং এর মডেলে এটা পাবলিক হিয়ারিং করেন। কারণ মানুষের কষ্টটাকে ভেন্টিলেট করতে দিতে হবে। যদি কষ্ট ভেন্টিলেট করতে না দেন, এইটার কনসিকুয়েন্স আছে এই সমাজকে একটা ন্যাশনাল ট্রমার মধ্য দিয়ে, একটা ফেরাউনি শাসন ব্যবস্থা, একটা হিটলারি শাসন ব্যবস্থা সমাজে কিছু ক্ষত তৈরি করে, ন্যাশনাল ট্রমা তৈরি করে। এই ট্রমার একটা বড় মোটা দাগের আইডিয়া হচ্ছে যে সে তার অতীতের সাথে, তার পরিচয়ের সাথে, তার ধর্মের সাথে, বিশ্বাসের সাথে, তার মনুষ্যত্বের সাথে, তার আইডেন্টিটির সাথে সে রিকনসাইল করতে পারে না। তো সেটা কিভাবে করবেন আপনি? তো সেই রিকনসিলিয়েশনের জায়গার জন্য, এই ন্যাশনাল ট্রমাকে অ্যাড্রেস করবার জন্য এই গণতদন্ত কমিশনটা দরকার। পাবলিকলি রেজিস্ট্রেশন করে যে কোনো নাগরিক লিখিত অথবা মৌখিকভাবে এই পার্লামেন্টের সিনেট হিয়ারিং এর মতো অথবা কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে সেখানে গিয়ে পাবলিকলি সেখানে মতামত দেবে। সেই মতামতের প্যানেলে বিচারপতি থাকবেন, তারপরে আইনজীবী থাকবেন, মানবাধিকার কর্মী থাকবেন, ফরেন্সিক এভিডেন্স বোঝেন সেরকম লোক থাকবে। এইরকম ক্রস পার্টি এক্সপার্ট দরকার সেই আলোচনাগুলোতে। এই ভেন্টিলেশন যদি করতে না দেয়, তাহলে যে ন্যাশনাল দায় আছে, এবং এগুলো হয়েছে সারা পৃথিবীতে, আফ্রিকাতে হয়েছে, সাউথ আমেরিকাতে হয়েছে, 2-3 বছর ধরে এই কষ্টের গল্প গিয়ে মানুষ বলেছে তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। সাতক্ষীরাতে শুধু এই যে অঞ্চল আপনার চুয়াডাঙ্গা, তারপরে ঝিনাইদহ, যশোর, 1000-এর উপরে বিরোধী দলের ছেলেদেরকে, বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্র দলের ছেলেদেরকে আপনার নিট্যাপিং করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিট্যাপিং কি জিনিস? নিট্যাপিং হচ্ছে আপনার যে রাবার পিলেট, যারা আন্দোলনের সময় ছিলেন, আমাদের বুকে গায়ে অনেক পিলেট লাগছে, আপনার ছোট ছোট রাবার বুলেট। এইটার যে বক্সটা, যেটা যখন বের হয়, একটাতে 400 বুলেট থাকে। এই 400 বুলেটের একটা বক্স পিলেট তার হাঁটুতে শুট করেছে। হাঁটুতে যখন এটা শুট করে, এই হাঁটুর প্রত্যেকটা হাড় গুঁড়া হয়ে সিম্পলি পড়ে যায়। তো এই মানুষগুলোর হাঁটুর উপরের চামড়ার সাথে হাঁটুর নিচের চামড়াটা ঝুলে আছে, মাঝখানের হাড়টা নাই। শত শত সারা বাংলাদেশে পারহাপস হাজার হাজার নিট্যাপিং করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, আমার মনে আছে সেই 14-15 সালের দিকে আপনার প্রায় 65 জন 70 জনের মতো তালিকাবদ্ধ করেছে মানবাধিকার কর্মীদের জায়গা থেকে। আপনি তাদের গল্প শুনবেন না? এবং পুলিশের ফিক্স ডক্টর ছিল, নিট্যাপিং করে এই ছেলেটাকে থানায় নিয়ে একেবারে চেয়ারের উপরে, টেবিলের উপরে বসায় পাটা কেটে দিয়ে। ফিক্স ডক্টর ছিল এই আওয়ামী রেজিমের সময়।
ওই ডক্টরকে ধৈর্য আইনা তদন্ত কমিশনে জিজ্ঞেস করতে হবে না তোর কোন বাপ তোর বেতনের টাকা দেয়, কোন বাপের অর্ডারে তুই ওর পাও কাটলি। থানাতে বসে কোনো ডক্টর কি সার্জারি করতে পারে, কারো হাত পাও কাটতে পারে? তো এই গল্পটা ওই 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 অসুস্থ ছেলেটা, ওই পঙ্গু ছেলেটা কার কাছে বলবে, কোথায় গিয়ে বলবে? সে রাষ্ট্রের কাছে একটা অভিযোগ দিতে চায়। ইদার রাষ্ট্রকে তার কাছে যাইতে হবে তার গল্প শুনবার জন্য, অথবা তাকে ক্যারি ফরওয়ার্ড করে আনতে হবে রাজধানীতে তার গল্পটা বলবার জন্য। এই জন্যই গণতদন্ত কমিশন দরকার। এই গণতদন্ত কমিশন করলে আপনি বুঝবেন যে ফ্যাসিবাদ কতটা গভীরে ছিল। এবং সারা দুনিয়াতে যে আমরা বলছি যে হিটলারের পতনের পরে কিন্তু আপনার ডিনাৎসিফিকেশন, রিকনসিলিয়েশন হয়েছে। তারা সাইকিয়াট্রিস্ট এনে কিভাবে এই নাৎসিফিকেশন থেকে, এই মেন্টাল, এটা তো একটা অসুস্থতা, নাৎসিস্টদেরকে সাইকিয়াট্রিস্টরা বলেছে এটা একটা ডিজিজ। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি 14 দলের এই ফ্যাসিবাদী কার্টেলও ছিল, তারা সিম্পলি হিপনোসিস সিনড্রোমে সাইকোপ্যাথ, বাঞ্চ অফ সাইকোপ্যাথ। ওদেরকে তো চিকিৎসা করতে হবে। কোন সুস্থ মানুষ ফেরাউনের দরগায় গিয়ে, মন্দিরে গিয়ে পূজা দিতে পারে না। কোন সুস্থ মানুষ নমরুদের মুরিদ হইতে পারে না। অতএব তাকে, যেহেতু সে নাগরিক, তাকে আপনি মেরে ফেলতে পারছেন না, তাকে তো ডিআওয়ামিফিকেশন করতে হবে। তাকে তো এই ফ্যাসিবাদ থেকে তাকে তো সুস্থ মানুষ করে ফিরায় নিয়ে আসতে হবে। তার জন্য আমি তওবা কমিশনের প্রস্তাব করেছি। হেফাজতের আলেমদের সামনে এসে এরা তওবা করবে, তাদের ভুল স্বীকার করবে, আর কোনোদিন আওয়ামী লীগ করবে না। এই শর্তে তারা এই বাংলাদেশের সমাজে থাকবে, ভোট দিবে, খাবে, উন্মুক্তভাবে চলাফেরা করবে। অতএব জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের জায়গা হচ্ছে বিচার, অতীতের সাথে দায় স্বীকার করা। 71-এর ভুলের জায়গাগুলো যেন আমরা আবার ওখানে না পড়ি, ওই ফাঁদে যেন আবার না পড়ি। বাংলাদেশে যারা আওয়ামী লীগের মতো সাপ পুনর্বাসন করেছেন অথবা করবার চিন্তা করছেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন। বিএনপি 1979 সালে আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে, রক্ত দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এটা ঋণ শোধ করতে হয়েছে। জাতীয় পার্টি দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, জাতীয় পার্টি নাই হয়ে গেছে, 6 টুকরা হয়ে গেছে পিজার মতো, এখন নাই এটা। তৃতীয়বার জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 94, 95, 96 সালে। জামাত হাজারে হাজারে লাশ দিয়ে, রক্ত দিয়ে এটা ঋণ শোধ করতে হচ্ছে এখনো। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার, সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি। আমাদের টোটাল ব্যুরোক্রেসিকে নাই করে দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ। অতএব যারা আওয়ামী লীগের মতো একটা গোখরা সাপকে, একটা কোবরা এবং কুমিরকে পুনর্বাসনের রাজনীতি করছেন, তাদেরকে ইতিহাসে ফিরে যেতে হবে। দর্শক, ইলিয়াসের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে আসলে আবেগ প্লাবনিত হওয়া যাওয়ার কথা তার কথাগুলো। তো যাই হোক, আমরা চাই তারপরও ইলিয়াস ভাই দেশে আসুক। তিনি দেশের মানুষ, তিনি এদেশের গর্ব, তিনি দেশে আসবে, তার কাছ থেকে মানুষ ভালো কিছু শিখবে, আমরা সেটাই চাই। পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন।